বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার চলে এলাম তোমাদের গল্প শোনাতে। তো সুচিত্রা ভট্টাচার্যের চোর কাটার দ্বিতীয় পর্ব আজকে। তো চলো শুরু করি। প্রথম দফার খাবার টেবিলে হাজির মুচমুচে পালং শাক ভাজা, চিংড়ির বড়া, 2-3 রকমের ডিমসাম। প্লেটে প্লেটে পরিবেশনও হয়ে গেল। উঠেও যাচ্ছে টুকটাক। কঙ্কনা টয়লেটে গিয়েছিল। ফিরে বোনের পাশে বসে গলা নামিয়ে বলল, বাবাকে এবার একটা মোবাইল কিনে দিতেই হবে, বুঝলি? চট করে ব্যাপারটা বোধগম্য হলো না অঙ্গনার। অস্ফুটে বলল, কেন? এই তো বাড়িতে ফোন করলাম, ভাবলাম সব ঠিকঠাক চুকে গেছে, খবরটা দিয়ে দিই। তা এখনও লাইন বেজেই গেল। আজ ঠিক হওয়ার চান্স নেই, কিন্তু একটা ইন্টিমেশন তো দেওয়া দরকার। তুই তো আবার রাতে ফিরছিস না। সেরকমই তো কথা হয়েছে, মা বাবা জানে। তবু মা যা টেনশন পার্টি, চিন্তা তো করবেই। কঙ্কনা পলক ভেবে নিয়ে বলল, নো প্রবলেম, ফেরার পথে আমরাই নয় বুড়ি ছুঁয়ে যাব। টুকটুকের সামনে কিন্তু কিছু বলিস না। না রে বাবা না, ওটুকু আক্কেল আমার আছে। কিন্তু কি কিন্তু? তোরা যে এরপর আলাদা থাকবি, তুই টুকটুক আর দেবরাজ হিন্ট দিয়েছিস মেয়েকে? না রে, এবার দেখি একটু রইয়ে সইয়ে। এখনই তো শিফট করছি না। বাবা মার কিন্তু টুকটুককে ছেড়ে দিতে খুব কষ্ট হবে। খুট করে কথাটা কানে বাজল অঙ্গনার। ছেড়ে দিতে মানে? টুকটুক কি বাবা মার? তবে অঙ্গনা তো এও অস্বীকার করতে পারে না, ওই নাতনি এখন দাদু দিদার প্রাণ ভোমরা, এবং সেটাই স্বাভাবিক। অঙ্কনা যখন কৌশিকের বাড়ি থেকে পাকাপাকি চলে এলো, টুকটুক কতটুকু, 2ও হয়নি, তখন থেকেই তো নাতনির সঙ্গে লেপ্টে আছে দাদু দিদা। অঙ্কনা তো দেখেছে আপোষে ছাড়াছাড়ি চুক্তিপত্র তৈরির আগে দুজনেই কি পরিমাণ উদ্বেগে ছিল। যদি কৌশিক মেয়েকে না ছাড়তে চায়, যদি মামলা জোরে। সংশয় অবশ্য অঙ্গনারও ছিল, কৌশিক চাই ইগোইস্ট। সুখের কথা শেষ পর্যন্ত কোনো ঝামেলা পাকায়নি। বদলি হয়ে তখন চলে গেছে নয়ডায়। হিসাবে তো কৌশিক যথেষ্ট দড়ো, বুঝেছে বোধহয় একা একা মেয়ের ঝক্কি সামলানো মুখের কথা নয়। আর তারপর তো টুকটুককে পুরোপুরি কবজায় পেয়ে দাদু দিদার জীবনটাই নাতনিময় হয়ে গেল। এই যে এখন বাবা মা অঙ্গনার দ্বিতীয় বিয়ে নিয়ে তেমন প্রীত নয়, তার একটা কারণ তো নাতনি। কি আর করা, যা অবশ্যম্ভাবী তাকে তো মানতেই হবে। অঙ্গনা নিশ্চয়ই টুকটুককে ফেলে দেবরাজের ঘর করতে যাবে না, প্রশ্নই ওঠে না। তবে একটা সমাধান ছকাই আছে। অফিস যাওয়ার পথে মেয়েকে দাদু দিদার হাতে জিম্মা করে দেবে, ফেরার সময়ে ট্যাঁকে নিয়ে ব্যাগ। বছরখানেক চলুক তো এরকম। এরপর তো টুকটুক বড় হয়ে স্কুলে ভর্তি হবে। ততদিনে নিশ্চয়ই দেবরাজের সঙ্গে আরও নৈকট্য গড়ে উঠবে মেয়ের। আশা করতে দোষ কী? দেবরাজ খুবই ভালোবাসে টুকটুককে। রঘুরে ছেলে, টুকটুকের সঙ্গে তার পটেও ভালো। তবু কেন যে একটা খচখচানি থেকেই যায়, চাপা আশঙ্কাও। কৌশিক তো মাঝে মাঝে কলকাতায় আসবেই, তখন যদি কিছু গোল পাকিয়ে দেয়। ভাবনার মাঝেই খাবারের দ্বিতীয় প্রস্ত উপস্থিত। একের পর এক ধোঁয়া ওঠা পাত্র নামছে টেবিলে। সকলেরই পেট খিদেই চঞ্চন, ঝটাপট মন দিচ্ছে আহারে। কাঁটা চামচের টুংটাং ধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই এখন। ভুঁড়িভোজ চুকতে চুকতে প্রায় 2:30। কবজি ঘড়িতে সময় দেখেই বৈশাখী লাফ দিয়ে উঠেছে। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। কেন রে, কি হলো? 3টে পিংপংদের স্কুল ছুটি। তখন যদি আমায় গেটে না দেখে দুজনে এমন চিৎকার জুড়বে, হ্যাঁ পৌঁছতে পারবো তো? খুব পারবি, দৌড়ে যা, চর্বি খানিকটা ঝরবে। হাস্যরোলের মাঝেই ঊর্ধ্বশ্বাসে বৈশাখীর ছুট। মৌরি চিবোতে চিবোতে বাকিরাও রেস্তোরাঁর বাইরে। ছোট একটা ঢেকুর তুলে সরোজ বলল, এবার আমরাও তাহলে কাটি। কঙ্কনা বলল, হ্যাঁ ট্যাক্সি ধরো। ভবানীপুরে একবার বাবা মার সঙ্গে দেখা করে ওদিকে যাবেন? রাকা চোখ ঘোরালো, তাহলে তো আমিও আপনাদের ট্যাক্সিতে যেতে পারি। তন্ময় কাঠিতে দাঁত খোঁচাচ্ছিল। তেরচা চোখে দেবরাজকে জিজ্ঞেস করলো, তোরা কি এখন স্ট্রেট তোদের নতুন ফ্ল্যাটে?
কেন বলতো? আমার তো এখন কিছুই করার নেই, চল তোদের খানিক কোম্পানি দিয়ে দিয়ে গিয়ে। খবরদার না, রাকা প্রায় ঝাঁপিয়ে পড়েছে। তুই আমাদের সঙ্গে যাবি? কোথায়? গড়িয়াহাট মোড়ে ছেড়ে দেব, চারদিকে চারটে রাস্তা, যেদিকে খুশি হাঁটবি। বলেই অঙ্গনাকে একটা মিষ্টি হাসি উপহার দিল রাকা। চোখ টিপে বলল, হ্যাভ আ নাইস টাইম। তন্ময়কে প্রায় বগল দাবা করে রওনা দিল সবাই। সদ্য বিবাহিত স্বামী স্ত্রী ফুটপাতে দাঁড়িয়ে। অঙ্গনা ঈষৎ আনমনা। আশ্চর্য, সবেমাত্র বিয়ে হলো, অথচ তেমন কোনো অনুভূতি জাগছে না কেন? নতুন ধরনের কিছু? দেবরাজের কিছুই তার অচেনা নয়। এটাই কি বিয়ের রোমাঞ্চকে ফিকে করে দিল? আলাদা কোনো পুলকতন নেই, কিংবা রহস্য? দ্বিতীয় বিয়ে কি এরকমই হয়? দেবরাজ মৃদু ঠেলা দিল। কী রে, কী ধ্যান করছিস? অঙ্গনা নড়ে উঠল। কিছু না তো। দেবরাজের ঠোঁটে মিটিমিটি হাসি। তোকে কিন্তু বেশ বউ বউ লাগছে। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আহা, সিঁদুর পরে আমায় আগে যেন দেখিসনি। কথাটা বলতে গিয়েও অঙ্গনার থমকেছে। ছি, ওই সংলাপ কি এখন শোভা পায়? অন্ধকার নেমেছে অনেকক্ষণ। তেতলার পুঁচকে ব্যালকনি থেকে সামনের লেকটা দেখছিল অঙ্গনা। নামেই লেক, আদতে বড়সড় পুকুর, তবে পাড়টার বাঁধিয়ে চেহারাখানা বেশ জমকালো। আলো পড়ে জল চিকমিক, চমৎকার একটা হাওয়াও বইছে। ফাল্গুনের নরম বাতাস শরীর জুড়িয়ে যায় যেন। না, ফ্ল্যাটটা দেবরাজ মন্দ বাছেনি। যদিও চূড়ান্ত পছন্দটা অঙ্গনারই। ঘরদোর কেনার সময় অনেক দেখে বুঝে নিতে হয়। ছেলেদের মাথায় অত শত আসে না। ওই লেকটির কল্যাণে পূব দক্ষিণ খোলাই থাকবে বরাবর, শুধু জায়গাটা শহরের একটু প্রান্তে, এই যা। তাতে কোনো অসুবিধা নেই। বাস, মিনি বাস, বাজারহাট সবই প্রায় দরজায়। ভবানীপুরেও যাওয়া যাবে সরাসরি। তবে হ্যাঁ, ফ্ল্যাটটা আরেকটু বড় হলে ভালো হতো। হাত পা ছড়িয়ে থাকা যেত দিব্যি। এখানে ঘরগুলো ভবানীপুরের বাড়ির চেয়ে অনেক ছোট। আর কৌশিকদের তুলনায় তো ফের কৌশিক কেন? অঙ্কনা কোষে ধমকালো নিজেকে। বাড়িখানাই বড় ছিল কৌশিকের, মনটা তো ছোট্ট, এইটুকুন। একটা বিশ্রী রকমের কেজলোক, রস কষ বস্তুটিই ধাতে নেই। সম্পূর্ণ এক ছকে বাঁধা জীব। আজ যে সারাটা বিকেল তারা দুজনে টোটো করে বেড়ালো, এলোমেলো হাঁটলো এ রাস্তা ও রাস্তায়, আপন খেয়ালে কত কী বকবক করছিল দেবরাজ। স্বপ্নেও বোধহয় কৌশিক এহেন সময়ের অপচয় ভাবতে পারে না। এত তুচ্ছ তুচ্ছ ব্যাপারে তুলকালাম করতো কৌশিক। চাবি আলমারিতে ঝুলছে কেন? ইস্ত্রি করা জামাকাপড় কেন গুনে রিসিভ করনি? আমাকে জিজ্ঞেস না করে কেন নিউজ পেপারের লোকটাকে পে করলে? কৌশিককে জীবন থেকে ছেড়ে ফেলতে পেরে অঙ্গনা তো বেঁচে গেছে। এবার একেবারে ছেঁটে ফেলতে হবে, মন থেকে ফেলতেই হবে। দরজায় শব্দ। অঙ্গনা ব্যালকনি থেকে ফিরল। হ্যাঁ, দেবরাজ চাবি খুলে ঢুকছে। এক হাতে প্লাস্টিকের বড়সড় ঝোলা, অন্য হাতে রজনীগন্ধার গোছা। অঙ্গনা পুলকিত মুখে বলল, হঠাৎ ফুল আনতে গেলি কেন? পুষ্প বিনা ফুলশয্যা হয় সখী? খ্যাপা না খ্যাপা? অঙ্গনা হেসে ফেলল। সাজাবি কোথায়? বিছানায় ছড়িয়ে দেব। পারিসও বটে। কোমল ভ্রুকুটি হেনে ফুলটা নিল অঙ্গনা। রজনীগন্ধার ঘ্রাণ নিতে নিতে এসেছে পূবের ঘরে। এটাই ফ্ল্যাটের একমাত্র বাসযোগ্য কক্ষ এখন। সদ্য কেনা খাট, আলমারি, মিনি ওয়ার্ড্রোব ছাড়াও রয়েছে একখানা টেবিল, সঙ্গে খান দুয়েক চেয়ার। দেবরাজ মাঝে মাঝে এসে থাকছে এখানে, তারই মোটামুটি একটা বন্দোবস্ত। হাতের ঝোলা টেবিলে রেখে বিছানায় বসেছে দেবরাজ। আড়মোড়া ভেঙে বলল, আজকের মতো আমার জব ফিনিশড। রুটি, তড়কা, জলের বোতল, কাগজের প্লেট, গ্লাস সব এনে দিয়েছি। আর আমি কিচ্ছুটি করব না। হুম, কি আমার কাজের মানুষ রে। ফুলের গোছা বিছানায় নামিয়ে দেবরাজের চুল আলগা ঘেঁটে দিল অঙ্গনা। ধপাস করে পাশে বসে বলল, তুই একটা আস্ত ঢ্যাঁড়স। কিউ? এই কটা দিন কি করলি শুনি? গত সপ্তাহে ফ্ল্যাটের যে হাল দেখে গিয়েছিলাম, এখনও তো সেই অবস্থা। রংটা অন্তত কমপ্লিট হওয়া উচিত ছিল। মিস্ত্রিগুলো মাঝে দুদিন ডুব দিল যে। ওদের কি একটা পরব গেল। এই করে করেই ডেট পিছোচ্ছে। কতবার বলেছে ওই কন্ট্রাক্টর লোকটার ভরসায় থাকিস না, নিজে ওয়াচ রাখ। রাখছি তো,
এই তো এবার টানা কয়েকদিন ছুটি নেব। তো সবই বড্ড গয়ঙ্গচ্ছ। আমি কিন্তু বাথরুম কিচেনের ফিটিংসের সময় রেগুলার এসে সার্ভিস দিয়ে গেছি। উঠে পড়ে না লাগলে ওগুলোও যেমনকার তেমন পড়ে থাকতো। কী আর করা যাবে বল, আমি তো তোর মতো উদ্যোগী নই। কৌশিক বসুর ট্রেনিংয়ে তো আমি থাকিনি। এই, একটা ফালতু লোককে টানছিস কেন রে? দেবরাজের পরিহাসে অঙ্গনার আখিতে ছদ্মকোপ। আমরা কি প্রমিস করেছি ভুলে গেলি? নো অতীত ঘাটাঘাটি। সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। অঙ্গনার কাঁধে হাত রাখল দেবরাজ। নতুন বউয়ের গাল টিপে দিয়ে বলল, জানিসই তো আমি ঢিলেঢোলা আদমি। তাড়া লাগাস কেন? বাড়ির কাজ 10 দিনে শেষ না হলে 20 দিনে হবে। কটা দিন দেরিতেই না লাইফ স্টার্ট। বুঝেছি, আমরা একসঙ্গে রইলাম কি না রইলাম তাতে তোর কিছু যায় আসে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের পর্ব চেষ্টা করব তাড়াতাড়ি দিতে। আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ভালো থেকো তোমরা সবাই।